আরমান পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেল। আর ঠিক সেই সময়ে পার্কের সামনের গেটটা দিয়ে ভেতরে এলো আরজু। যেই ব্রেঞ্চের উপরে এতক্ষণ আরমান বসেছিল আরজু সেখানেই বসলো। অনেকগুলো দিন পর আবার নিজের পছন্দের জায়গাটায় এলো। আরজু জানে না এই জায়গাটায় এলে কেন এত শান্তি পায়, তবে হ্যাঁ খুব ভালো লাগে। নিজের সাথে একটু একাকী সময় কাটাতে তার খুব ভালো লাগে। আরজুর বন্ধু বান্ধব ভালো লাগে না, কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় না, কাউকে বিশ্বাস করে উঠতে পারে না। মানুষকে নিয়ে যে ভীষণ অবিশ্বাস আরজুর মনে। আরজুর ধ্যান ভাঙলো ফোনে মেসেজ আসার শব্দে। ফোনটা হাতে নিয়ে দেখলো মুনতাসির মেসেজ করেছে, একটা ঠিকানা পাঠিয়েছে, হোস্টেলের ঠিকানা। পরপর আরেকটা মেসেজ পাঠালো মুনতাসির, তোমার থাকার ব্যবস্থা করে ফেলেছি, তুমি চাইলে কালকেই শিফট করতে পারো, ভার্সিটি থেকে খুব কাছে। মেসেজটা দেখার সাথে সাথে আরজু উঠে দাঁড়ালো। যেহেতু মুনতাসির বলেছে চাইলে কালই শিফট করতে পারি, তাহলে কালকেই চলে যাওয়া ভালো। হোস্টেলে তো তেমন কোনো জিনিস নেই আরজুর, ওই তো কয়েকটা বই খাতা আর জামা কাপড়, ওগুলো গোছাতে আর কত সময় লাগবে। আর দেরি না করে আরজু যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই আরমান পুনরায় সেখানে এলো। বাইকের চাবিটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে আরমান বাইকের চাবিটা পেল। ব্রেঞ্চের একটা কোণার দিকে পড়ে আছে। কাঙ্ক্ষিত চাবিটা হাতে নিয়ে আরও একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল, কোথাও আরজুকে দেখা যাচ্ছে কিনা। আরজুকে গেটের দিকে চলে যেতে দেখা গেল, কিন্তু আরমান পেছন থেকে দেখে চিনতে পারল না। আরও একবার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পথে পা বাড়ালো আরমান, আর আরজু নিজের পথে। ঘরের এক কোনায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে প্রার্থনা। ইতোমধ্যে ফিরোজ পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলেছে। প্রার্থনা বারবার করে বলছে যে আরজু নেই ঘরে, কিন্তু ফিরোজ যেন মানতেই চাইছে না। বাইরে খুঁজে তো আরজুকে পায়নি, তাহলে আর যাবে কোথায়? নিশ্চয় আরজু এত সাহসী না যে পালাবে। দরজার কাছে নাসিমা চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে তার মনে কি চলছে। তিনি ফিরোজকে আটকাচ্ছেন না, আবার প্রার্থনাকে কাঁদতে দেখে সান্ত্বনাও দিচ্ছেন না। খুঁজতে খুঁজতে ফিরোজ এবার সত্যি আশাহত হলো। ও জানে আরজু নেই, তাও খুঁজছে। মাথায় যেন রক্ত চড়ে বসেছে। কোনার দিকে দাঁড়ানো প্রার্থনার দিকে তেড়ে গিয়ে এক হাতে চোয়াল চেপে ধরে বলল, সত্যি করে বল প্রার্থনা, আরজু কোথায়? ও নিশ্চয়ই গ্রাম ছেড়ে বের হতে পারেনি, বের হলে আমার লোকেরা দেখত। সত্যি করে বল, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? প্রার্থনা ক্রন্দনরত গলায় বলল, সত্যি বলছি ফিরোজ ভাই, আমি জানি না আরু কোথায়। ও কখন বেরিয়ে গিয়েছে আমি সেটাও জানি না, আমায় কিচ্ছু বলে যায়নি ও। ফিরোজ বলল, আমাকে তোর ভাই পাসনি যে তোর এসব কথা বিশ্বাস করে নেব। আমি জানি আরজু কোথায় গিয়েছে, তুই জানিস। তাড়াতাড়ি ঠিকানা বল। ও কোন ভার্সিটিতে পড়ে নাম বল। ও যেখানে আছে আজকে সেখান থেকে ওকে খুঁজে বের করে তুলে এনে বিয়ে করব। প্রার্থনা বলল, আমি জানি না ও কোথায় আছে, ও কোন ভার্সিটিতে পড়ে আমি এসব কিচ্ছু জানি না। বিশ্বাস করো, ও কখনো আমাকে কিছু বলেনি এসব বিষয়ে। প্রার্থনা কথাটা বলার সাথে সাথে ফিরোজ ওকে এক প্রকার ছুঁড়ে মারল। পেছনের দেয়ালের সাথে ধাক্কা খেলো প্রার্থনা, আর্তনাদ করে উঠল। ফিরোজের বোধ হয় এতে ভালোই লাগলো। দাঁত পিষে বলল, আমি খুঁজে নেব ওকে। ফিরোজের চোখ পড়ল এবার আরজুর ব্যাগের ওপর। ব্যাগটা খুলে একে একে তার ভেতরে থাকা সবকিছু বের করলো। সবশেষে একটা কাগজের টুকরো পেল, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঢাকার বাসের টিকিট। ফিরোজ কপাল কোঁচকালো। ঢাকার বাসের টিকিট আরজুর ব্যাগে কি করছে? এই ব্যাপারটা যেন ঠিক বোধগম্য হচ্ছে না। ওর জানা মতে আরজু চট্টগ্রামে থাকে। বেশ কয়েকবার গ্রাম থেকে ফেরার সময় চট্টগ্রামের বাসেই উঠতে দেখেছে। তাহলে ঢাকা কি করতে গিয়েছিল? আরও একবার তেড়ে গেল প্রার্থনার দিকে। তবে এবার নাসিমা সামনে এসে দাঁড়ালো। শান্ত গলায় বলল, সামনে আমার মেয়েটার বিয়ে ফিরোজ, আঘাত করিস না ওকে। ফিরোজ বলল, আঘাত করলেই কি, বিয়ে তো আমার ভাই করবে। সামনে থেকে সরে দাঁড়াও তুমি। ওর একটা ঠ্যাং না থাকলেও আমার ভাই ওকে বিয়ে করবে। নাসিমা বলল, তাই বলে এভাবে ওর গায়ে হাত দিতে পারিস না তুই। ফিরোজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার ভাইয়ের বউ হওয়ার পরে দরকার পড়লে ওর উপরে ভাগও বসাতে পারি। আমি কি কি করতে পারি সেসব কি তোমায় আবার নতুন করে বোঝাতে হবে? সামনে থেকে সরো। নাসিমা বলল, তোর চাচা যদি শোনে যে তুই ওর গায়ে হাত তুলেছিস তাহলে কিন্তু রেগে যাবে। আমি কি ডাকবো? ফিরোজ খুব কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করলো। নাসিমার পেছনে থাকা প্রার্থনাকে উদ্দেশ্য করে বলল, ও যদি চট্টগ্রাম থাকে তাহলে ওর ব্যাগে ঢাকার টিকিট কি করছে? প্রার্থনা তৎক্ষণাৎ একটা অজুহাত বের করে বলল, আরজু এবার ঢাকা থেকে ফিরেছে। ঢাকাতে ওর বন্ধুর বিয়ে ছিল, সেজন্য ওখানে গিয়েছিল। ফিরোজ বলল, নাম কি বন্ধুর? কোথায় থাকে সেই বন্ধু? প্রার্থনা বলল, আমি জানি না। ফিরোজ বলল, শোন প্রার্থনা, দুদিন পর কিন্তু তোকে আমাদের বাড়িতেই উঠতে হবে। তখন তোকে বাঁচানোর জন্য সামনে কেউ দাঁড়াবে না, এমনকি আমার ভাইও না। যদি কখনো জানতে পেরেছি যে তুই কোনো কিছু জেনে বুঝে আমার থেকে লুকিয়েছিস, মনে রাখিস সেদিন তোর অবস্থা খারাপ হবে। ফিরোজ চলে গেল। ওর পিছু পিছু নাসিমাও বেরিয়ে চলে গেল।
মেয়েকে কোনো রকম কোনো সান্ত্বনা দিলেন না, কতটা কি আঘাত পেয়েছে সেসব কিছুও জিজ্ঞেস করলেন না। মাঠের একপাশে আরজুকে দাঁড়িয়ে থাকতে দেখল মুনতাসির। প্রচারণার কাজে বেরিয়েছিল। মেয়েটা সবসময় একাই থাকে, আজকেও তার ব্যতিক্রম হলো না। মুনতাসির এগিয়ে গেল আরজুর দিকে। ওকে আরজুর দিকে এগিয়ে যেতে দেখে অনেকগুলো বিস্ময় ভরা দৃষ্টি ওদের উপর পড়ল। অনেকেই এগিয়ে আসে মুনতাসিরের সাথে কথা বলার জন্য, তবে মুনতাসির কখনো তাদের সাথে খুব বেশি কথা বলতে পছন্দ করে না। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী কথা বলে, তবে নিজে থেকে এগিয়ে গিয়ে অযথা কারোর সাথে গল্পে মেতে ওঠে না। আরও একটা ব্যাপার, কখনো কারো চোখের দিকে তাকিয়ে সে কথা বলে না। কথা বলার সময় তার দৃষ্টি থাকে নিচের দিকে। মুনতাসির পেছন থেকে আরজুকে ডাক দিল। ডাকটা কানে যেতেই আরজু চোখ তুলে তাকালো। মুনতাসিরকে দেখে তার অভিব্যক্তি কী হওয়া উচিত বুঝে উঠতে পারল না। আরজুকে নিচের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুনতাসির নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে বলল, কি করছিলে এখানে একা দাঁড়িয়ে? এই উত্তরটা বোধহয় আরজু নিজেও জানে না ও এখানে দাঁড়িয়ে কি করছে। তবে হ্যাঁ, কিছু ভাবছিল। গ্রামে প্রার্থনার কি অবস্থা, এই বিষয়টা এক মুহূর্তের জন্য আরজুকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আরজুর থেকে আবারও কোনো উত্তর না পেয়ে মুনতাসির আবারও নিজেই বলে উঠল। আরজু বলল, না তেমন কোনো ব্যাপার না, আপনি কি কিছু বলবেন? মুনতাসির বলল, না, তোমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম তাই এলাম। নতুন হোস্টেলে কবে শিফট করেছো? আরজু বলল, আজকে বিকেলে করব। সমস্যা হবে না তো? মুনতাসির বলল, না, কোনো সমস্যা হবে না। তোমার যে রুমে থাকার ব্যবস্থা করেছি ওই রুমে আমার কাজিনও থাকে। কোনো সমস্যা হলে ওকে বলবে, কেমন? ও আমায় জানিয়ে দিবে। তুমি যদি চাও নিজ থেকেও আমাকে জানাতে পারো, কিন্তু তুমি তো জানাবে না, সেই জন্য এই উপায়টা বললাম। আরজু বলল, আচ্ছা, আমি এখন আসি। মুনতাসির হালকা হেসে মাথা নাড়িয়ে সায় জানাতেই আরজু চলে গেল। মেয়েটার একটা ব্যাপার মুনতাসিরের খুব ভালো লাগে, অতিরিক্ত কোনো কথা বলে না। সাহায্য করার জন্য ঠিক যতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার কৃতজ্ঞতাটুকু তার থেকে বেশি প্রকাশ করে না, সবকিছু পরিমাণ মতো করে। মেয়েটা সত্যিই আলাদা। মুনতাসির আবার নিজের কাজে চলে যেতে ধরল। কোথা থেকে যেন আরমান এক প্রকার ছুটে এলো। দেখেই বোঝা যাচ্ছে যে দৌড়ে এসেছে। তবে আরমান আসতে আসতে আরজু সেখান থেকে চলে গেছে। আরমান বলল, হামিদের সাথে কোনো ঝামেলা করেছো? মুনতাসির বলল, না তো। আরমান কিঞ্চিত রাগী গলাতেই বলল, ভালো করে মনে করো ছেলে, কোনো মেয়ের জন্য নাকি ঝামেলা বাঁধিয়েছ? এই আমি তোমার আদর্শ? আমাকে দেখেছো কখনো এসব রাজনীতির মাঝে বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকজনদের জড়াতে? আর এখানে তো সোজা নিজের দুর্বল জায়গাটাই দেখিয়ে দিয়েছ। এসব বোকামো কেউ করে? মুনতাসির বলল, আপনি ভুল ভাবছেন ভাই। হ্যাঁ, এটা ঠিক, ওই মেয়েটা আমার দুর্বলতা, তবে আপনি যেমন দুর্বলতা ভাবছেন তেমন দুর্বলতা না। আরমান কপাল কুঁচকে মুনতাসিরের দিকে তাকিয়ে বলল, তাহলে কেমন দুর্বলতা? মুনতাসির বলল, অন্যদিন বলি, তবে কি হয়েছে সেটা বলুন। আরমান বলল, এত জেনে লাভ নেই তোমার, নিজে সাবধানে থেকো, আর যার জন্য ঝামেলা করেছো তাকেও সাবধানে রেখো। আমি তো তোমায় বুদ্ধিমান ভেবেছিলাম, এখন মনে হচ্ছে তুমি খুবই বোকা। এই বুদ্ধি নিয়ে রাজনীতিতে আসা ঠিক হয়নি। ঝামেলা করেছিলে কবে? মুনতাসির বলল, সে তো অনেক আগে, বেশ কয়েক মাস হতে চলল। আরমানের কপালের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। নিজেই বিড়বিড় করে বলল, এতদিন আগের রাগ এত দেরিতে ঝাড়ছে কেন? মুনতাসির বলল, কিছু বললেন ভাই? আরমান মুনতাসিরের দিকে তাকালো। কি চমৎকারভাবে হাসছে ছেলেটা, ঠোঁট দুটো হালকা একটু প্রসারিত হয়েছে, গাঢ় বাদামি রঙের পাঞ্জাবি আর মাথায় কালো টুপি। কি অপূর্ব লাগে ছেলেটাকে দেখতে। চেহারার মাঝে কেমন যেন একটা নিষ্পাপ ভাব রয়েছে। আরমানের কেন যেন আফসোস হচ্ছে এটা ভেবে যে মুনতাসির কেন রাজনীতিতে জড়িয়েছে। আরমানকে চুপ করে থাকতে দেখে মুনতাসির ডেকে উঠল, কিছু ভাবছেন ভাই? আরমান বলল, না, কিছু ভাবছি না। রাতে দেখা করো তো আমার সাথে, কিছু বোঝানোর আর শেখানোর আছে তোমায়। আর একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো না। আগে আমাকে পুরোপুরি জানো, তারপরে আমার মতন হওয়ার চেষ্টা করো। তুমি বড্ড ভালো ছেলে, তোমার এসবে জড়ানো ঠিক হয়নি। মুনতাসির আলতো হেসে বলল, এসব কথা বাদ দিন। আজকে রাতে যখন দেখা করতে বললেন তাহলে সাক্ষাৎকারটা আমার বাড়িতে হোক। আসলে আমার মায়ের কাছে আপনার অনেক গল্প করেছি, মা আপনাকে দেখতে চেয়েছে একবার। আবার আজকে আমার ছোট বোনের জন্মদিনও, কাউকে ডাকিনি, শুধু আপনাকে বললাম। আসতে পারবেন ভাই? আরমান বলল, তোমার মা দেখতে চেয়েছে? মুনতাসির বলল, জি। আরমান বলল, মায়ের আবদার আর কি করে ফেলি বলো? ঠিক আছে, যাব। মুনতাসির বলল, ধন্যবাদ ভাই। আরমান চলে যেতে নিলে আরও একবার থেমে গেল। পেছনে ফিরে তাকিয়ে আরও একবার মুনতাসিরকে সতর্ক করে বলল, ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলবে। হামিদ দলের পুরনো লোক, আর তুমি নতুন। আর মেয়েটাকেও সাবধানে রেখো। তোমার থেকে নেওয়ার মতন শুধুমাত্র তোমার জীবনটাই আছে, আর ওই মেয়ের থেকে নেওয়ার মতন ওর জীবন আর সম্মান দুটোই আছে। সাবধানে থেকো আর ওকে সাবধানে রেখো। মুনতাসির আরও একবার মুগ্ধ হলো আরমানের ব্যবহারে।
মুনতাসির জানে ওর বিপদের আশঙ্কা পেয়ে আরমান এভাবে ছুটে এসেছিল দেখতে যে ও ঠিক আছে কিনা। কি সুন্দর উপদেশ দিয়ে গেল, সুন্দরভাবে বুঝিয়ে গেল যেন ঝামেলা এড়িয়ে চলে। মুনতাসির আরও একটা মানুষকে খুঁজে পেল যে নিঃসন্দেহে যে কাউকে খুব তাড়াতাড়ি মুগ্ধ করতে পারে নিজের আচরণের দ্বারা। মুনতাসির বলতে বাধ্য যে আরজুর মতো এই মানুষটাও সবার থেকে আলাদা। আজকের দিনের মতো নিজের রাজনৈতিক জীবনের পাট চুকিয়ে আবারও একটা সাধারণ মানুষের মতন পার্কে এসে কোনো এক রমণীর অপেক্ষা করছে আরমান। আজকে ঠিক করেছে যে যতক্ষণ না সেই মেয়েকে দেখতে পাবে যাবে না সে এখান থেকে। আরমানের বারবার কেন যেন মনে হচ্ছে যে ও যাকে খুঁজছে সেই মানুষটা রোজ এখানে আসে, শুধু আরমান দেখতে পায় না। তাই ঠিক করেছে আজকে কোনো মতে আরজুকে না দেখা পর্যন্ত যাবে না। দীর্ঘ একটা সময় ব্রেঞ্চের ওপরে বসে থাকলো, তারপর উঠে দাঁড়ালো। ভাবলো সেখানে যাবে যেখানে প্রথম দিন মেয়েটাকে দেখেছিল। তবে আজকে সবগুলো দোলনায় ছোট বাচ্চারা বসে আছে। আরমানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর একবার হতাশ হয়ে ফিরতে নিয়ে থমকে গেল। এই তো সামনে থেকে যে আসছে তার অপেক্ষাতেই তো আরমান আছে। হ্যাঁ, আরমান ভুল দেখছে না, সেই একই চেহারা, অপ্রত্যাশিতভাবে পরনের জামাটাও একই, যার ফলে আরমানের চিনতে আরও সুবিধা হলো। তবে আরজুর এসব খেয়াল নেই। আরমানকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলে আরমান একবার ডাকলো, এই মেয়ে দাঁড়াও। আরজু দাঁড়ালো, তবে নিশ্চিত হতে পারল না যে উক্ত সম্বোধনটা ওকেই উদ্দেশ্য করে করা হয়েছে কিনা। পাল্টা প্রশ্ন করল না। আরমান নিজে থেকেই বলে উঠল, হ্যাঁ আপনাকেই ডেকেছি, চিনতে পেরেছেন আমায়? আরজু পেছন ফিরে তাকালো, চোখে মুখে তার একরাশ প্রশ্ন সমেত বলল, আমাকে বলছেন? আরমান বলল, হ্যাঁ আপনাকে বলছি। মনে নেই সেদিন পার্কে দেখা হয়েছিল আমাদের? আপনি বৃষ্টিতে ভিজছিলেন, আমি এসে আপনাকে বললাম চলে যেতে, মনে পড়ছে না? আরজু মস্তিষ্কে একটু জোর খাটাতেই সেই দিনের কথা মনে পড়ল। তবে সেই দিন আরমানের মুখটা দেখা হয়নি, সেজন্য ঘটনা মনে করে বুঝল যে এই ছেলেটা সেদিনের সেই ছেলেই। তবে আরমানকে বুঝতে দিল না যে ও চিনতে পেরেছে। ঘটনাটা মনে না পড়ার ভাব ধরে বলল, দুঃখিত, মনে পড়ছে না। আর আমি বৃষ্টিতে ভিজিনি, আপনি বোধহয় অন্য কারোর সাথে কথা বলেছেন। আরমান বলল, আরে না, আমি আপনার কথাই বলছি। আর এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? হ্যাঁ মানছি আমার মুখটা না হয় নাই মনে পড়ল, তাই বলে নিজে যে বৃষ্টিতে ভিজেছিলেন সেই কথাটাও ভুলে যাবেন? না, এতটা ভুলো মন হতে পারে না। আরজু বলল, বললাম তো আমি বৃষ্টিতে ভিজিনি, আপনি আমায় অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে আরমান বলে উঠল, কোনো কারণে কি আমার সাথে কথা বলতে ভয় করছেন? আমি অনেক দিন থেকে আপনাকে খুঁজছি, কিন্তু পাইনি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি প্রতিদিনই পার্কে আসি শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য। সেই যে দেখা হয়েছিল, তারপর আজকে আবার আপনাকে খুঁজে পেলাম। আরজু কাটকাট গলায় বলল, না আপনার আমার থেকে কিছু পাওনা আছে, না আমার আপনার থেকে কিছু পাওনা আছে, তবে অযথা কেন খুঁজছেন আমায়? আরমান বলল, লেনাদেনা ছাড়া কি কোনো সম্পর্ক তৈরি হয় না? আরজু বলল, আমার জানা মতে হয় না। প্রত্যেকটা সম্পর্কে কোনো না কোনো চাহিদা থাকে, হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক, ভাই বোন, বাবা মা কিংবা ভালোবাসার। কোনো না কোনো কিছু আমরা অপর পাশের মানুষটার থেকে চাই, এজন্যই সেই সম্পর্কটা তৈরি করি। আরমান বলল, ভুল ভাবছেন, আমি আপনার থেকে কিছু চাই না, আমি তো শুধুই এমনি কথা বলতে চাই। আরজু বলল, চাওয়া তো একটা আছেই, আপনি আমার সাথে কথা বলতে চান এখন, পরে আমার মনোযোগ চাইবেন, আমার সময়ও চাইবেন হয়তো, যা আমার পক্ষে আপনাকে দেওয়া সম্ভব না। এই পার্কটা আমার শান্তির জায়গা, অযথা আমার শান্তি নষ্ট করবেন না। কেউ আমার পেছনে ঘুরুক সেটা আমার মোটেও পছন্দ না। আরজুর আর দোলনার কাছে যাওয়া হলো না, যে পথে এসেছিল আবার ঘুরে সেই পথ দিয়েই চলে গেল। আরমান কেন যেন চেয়েও আরজুর পেছনে যেতে পারল না। আরজুর শান্তি নষ্ট করতে চায় না আরমান। আর একবার যেহেতু দেখা পাওয়া গেছে আরজুর, তার মানে পরবর্তীতেও পাওয়া যাবে। আপাতত না হয় সম্পর্কের সীমাটুকু এই পার্কের গণ্ডির ভেতরেই থাক। বেশ পুরনো একটা ফ্ল্যাট, দেয়ালের বেশ অনেক জায়গা থেকে রং চটে গেছে, মেঝের টাইলসটাও কেমন যেন পুরনো লাগছে দেখতে। ঘরের আসবাবপত্রগুলো বহু পুরনো, সেটা দেখে বোঝা যাচ্ছে। মুনতাসির আরমানকে নিয়ে গিয়ে নিজের ঘরে বসালো। 3 রুমের একটা ফ্ল্যাট, 2টো বাথরুম আর রান্নাঘর। রান্নাঘরের সামনে একটু ফাঁকা জায়গা, যা ডাইনিং রুম হিসেবে পরিচয় পেয়েছে। তবে আলাদা কোনো ড্রয়িং রুম নেই, যার ফলে কোনো অতিথি এলে সোজা নিয়ে গিয়ে নিজেদের ঘরেই বসাতে হয়। মুনতাসির আজকে খুব খুশি আরমান ওর বাড়িতে এসেছে বলে। আরমানেরও ভীষণ ভালো লাগছে এখানে এসে। কেউ যদি এতটা সম্মান আর আন্তরিকতার সাথে নিজের বাড়িতে ডাকে তবে তো ভালো লাগবেই। আর সবকিছুর ঊর্ধ্বে মুনতাসিরের মুখের হাসিটা, এই হাসি দেখলেই কেন যেন আরমানের মনটা ভালো হয়ে যায়। আরমানকে বিছানার উপর বসিয়ে মুনতাসির ব্যস্ত গলায় বলল, আপনি বসুন ভাই, আমি মাকে ডেকে আনছি। কথাটা বলে মুনতাসির পাশের ঘরে চলে গেল।
কয়েক মুহূর্তের ব্যবধানে নিজের মা রুবিনা খাতুন আর বোন মৃন্ময়ীকে নিয়ে এলো। ওদেরকে দেখে আরমান উঠে দাঁড়িয়ে রুবিনা খাতুনকে সালাম দিল। রুবিনা খাতুন সালামের জবাব দিয়ে খুশি মনে বললেন, তুমি যে আমার বাড়িতে এসেছো আমি খুব খুশি হয়েছি বাবা। আমার ছেলের মুখে তোমার প্রশংসা শুনে তোমাকে দেখার খুব ইচ্ছে হয়েছিল। আমি ভাবতে পারিনি যে তুমি আসবে। আগে জানলে তোমাকে আরও কবে আসতে বলতাম। আরমান আলতো হেসে বলল, আমি যদি আগে জানতাম যে আপনার আমাকে দেখার এত ইচ্ছে, তাহলে মুনতাসির না বলতেই আমি নিজে থেকেই চলে আসতাম। পরবর্তীতে যদি আবার কখনো আপনার আমাকে দেখতে ইচ্ছে হয় তবে আমাকে বলবেন, কেমন? এবার মুনতাসিরকে আর বলতে হবে না, আমি আপনাকে আমার নাম্বার দিয়ে যাব। আরমানের ব্যবহারে রুবিনা খাতুন ভীষণ সন্তুষ্ট হলেন। ছেলেটার ব্যবহার সত্যি অমায়িক, ঠিক যেমন মুনতাসির ওকে বর্ণনা দিয়েছিল তেমনই। আরমানের সাথে উনি যেন নিজের ছেলের ভীষণ মিল খুঁজে পেলেন। শুধু ব্যবহার না, চেহারাতেও তিনি অনেক বড় মিল খুঁজে পেলেন।